আমার ভাই ঠান্ডা হ, এছাড়া আর উপায় নাই। তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার, তারপর অদিতি তুরি গ্যারান্টি। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকালো, বলল, যদি তোর এই আজগুবি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে, তোকে তো আমি খাইছি। ইহান হেসে আত্মবিশ্বাসী গলায় বলল, করবে বাপ করবে, তুই জাস্ট আমি যা বলছি ঠিকঠাক করে যা। সন্ধ্যা থেকেই অদিতির ঘরে সাজ সাজ রব। ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। অদিতির মা ব্যস্ততায় শ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছেন না। আর অদিতি, সে চুপচাপ, তার মুখ থমথমে, খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছের দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা। ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে, বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। অদিতির মুখটা থমথমে হয়ে এলো। হবে না কেন আনন্দিত? একসময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল, তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি। ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না। অদিতিদের সঙ্গে তো এমনই হওয়া উচিত। ধ্রুব ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে। হঠাৎ ওর চোখ গেল জানালার দিকে। অদিতিকে দেখেও ঠোঁটে একেবারেও হাসি নেই, চোখ দুটো মলিন। ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে গেল, তোমার চোখ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি কেন করে অদিতি? ধ্রুব অদিতির দিকে তাকিয়েছিল। অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ গেল ধ্রুবর চোখে। অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসলো। ধ্রুব চোখ নামিয়ে ছোট করে শ্বাস ফেলে ভেতরে চলে গেল। অদিতি কিছুটা অবাক হয়ে গেল। ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেল এইমাত্র? রাত হতেই গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। তোফাজ্জল হায়াতের উঠোনে মানুষের ভিড়, আলো ঝলমল করছে। কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের উপর বসে আছে। তার চোখ ফোলা, মুখ শুকনো। বারবার মনে পড়ছে ধ্রুবর সেই গম্ভীর মুখ, সেই নিরাসক্ত গলা। ওদিকে ধ্রুব খাবারের তদারকি করছিল। তোফাজ্জল সারাদিন ধ্রুবর কাজ দেখে যার পরনায় খুশি, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন। ধ্রুব ওনাকে দেখেই আগ বাড়িয়ে বলল, আঙ্কেল, মশলাপাতি কম হয়েছিল, আমি এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছি। আর চিকেন এক্সট্রা লেগেছে, ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে। তোফাজ্জল ব্রু কুঁচকে তাকিয়ে রইলেন ধ্রুবর দিকে। ধ্রুব বাজারের এক্সট্রা ফর্দ এগিয়ে দিল ওনার দিকে। তোফাজ্জল সেটা হাতে নিলেন। একবার দেখেই আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। ধ্রুব আরো কিছু বলবে তার আগে তোফাজ্জল শান্ত গলায় জিজ্ঞেস করে বসলেন, তুমি আমাদের জন্য এসব কেন করছো? কি উদ্দেশ্যে? ধ্রুব থেমে গেল। কি বলবে এখন? ওর মন বেপরোয়া হয়ে গেল হঠাৎ। বলতে চাইলো নিজের আসল উদ্দেশ্য, কিন্তু বলতে পারে না এবারেও। ও মাথাটা নিচু করে ফেলে, দোনামোনা করে বলে, নিজের শান্তির জন্যেই করেছি আমি। আপনাদের আমার অনেক আপন মনে হচ্ছিল, তাই করছি। এর অন্য কোনো উদ্দেশ্য নেই। তোফাজ্জল এবার কিছুটা গলে গেলেন। যতই হোক, গ্রামের মানুষ তো, সহজেই লোককে বিশ্বাস করা ওনাদের কাজ। যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে পড়ে একে একে। তোফাজ্জল ধ্রুবর কাঁধে হাত রাখলেন। আবেগ যেটুকু প্রকাশ না করলেই নয়, সেটুকু প্রকাশ করে বললেন, তোমার কি আর বাকিদের মতো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি? ধ্রুব অবাক হলো। জি আঙ্কেল। বাকিরা আমাকে দোষারোপ করছে। আমি মেয়েকে অল্প বয়সে নিজের কাছ থেকে বিদায় করে দিচ্ছি। ধ্রুব চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমি এসব ভাবিনি আঙ্কেল। তোফাজ্জল থামলেন, পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন, সবাই আমার সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ। অদিতিকে বিয়ে দিয়েই আমার মুখ বাঁচে। আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায়। কেউ কেউ অপেক্ষা করছে আমার মেয়ের প্রেমের খবর রটানোর। তাই আমি ঠিক করেছি, আমি আজকে ওদের আকদ করিয়ে দিয়ে গ্রামের লোকেদের মুখ বন্ধ করে ফেলতে পারে। ধ্রুব চুপচাপ শুনে গেল এসব কথা। ও শান্ত চোখে চেয়ে তোফাজ্জলকে দেখে। তোফাজ্জল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করেন, ভেতরে ভেতরে ততটাও নন। তার মধ্যেও আবেগ, ভালোবাসা আছে, তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তর সবচেয়ে বেশি। ধ্রুব অপরাধ বোধে ভুগে ভীষণ। ও এসব কি করছে? ইহানের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে? তোফাজ্জল জানতে পারলে কষ্ট পাবেন ভীষণ। ধ্রুব হালকা স্বরে বলে, ডোন্ট ওরি আঙ্কেল, আকদ আজকেই হবে। তোফাজ্জল ধ্রুবর কাঁধ থেকে হাত সরিয়ে ফেললেন। গলা পরিষ্কার করে বললেন, ভালোই ভালো সব কাজ মিটে গেলেই হয়। তুমি এদিকটা দেখো, আমি ঘর থেকে আসি।
অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিকে সামলে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা, ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অব্দি এসে পৌঁছায়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তোফাজ্জলের অন্তর এ পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তোফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা, আমি দুঃখিত। পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি। ওখানে সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা ভাবনা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে, আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ তখন। সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তোফাজ্জল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন, মস্করার সময় না এখন। তোফাজ্জল থেমে আবার বললেন, তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না? আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে এভাবে কিভাবে কথার বরখেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলেই অনেক দুঃখিত চাচা। পুরো সিদ্ধান্ত আমার। আব্বার এতে কোনো দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়। আমি এয়ারপোর্ট যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো তোফাজ্জল আর শুনলেন না। ওনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছে। ও এবার নিজের শেষ চালটা চাললো। তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল ছেলে আসবে না? তোফাজ্জলের রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেইমানি করেছে ওরা আমার সঙ্গে। ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ আকত। এইভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমন ভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এই ব্যাপারে। তোফাজ্জল উঠে দাঁড়ালেন। লুঙ্গি সামনে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। চারিদিকে গুঞ্জন, কানাঘোষা। তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। কিন্তু চারপাশের গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরো ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেলল, বড় গল্লায় সবাইকে জানালেন বিয়ে হবে, আর এখন জামাই না করে দিয়েছে। তোফাজ্জল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমানে তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ভেতরে চলে গেলেন। ক্ষোভের খবর ফাহিমার কানে পৌঁছতেই ফাহিম দ্রুত শোবার ঘরে স্বামীর কাছে আসলেন। তোফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। তোফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না, পাত্রের অভাব নেই দেশে। আমরা অদিতিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেব। তোফাজ্জল জবাবে বললেন, কিন্তু সম্মান যা যাওয়ার তা আজকেই চলে গেল ফাহিমা। সবাই জানে আজ আকত, অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কিভাবে মানা করতে পারলো? আগে বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। ফাহিমা হঠাৎ কিছু একটা মনে পড়ে উনি তোফাজ্জলের মুখে রাকিব ভাবের দিকে চেয়ে দোনামোনা করে বললেন, আমার কাছে ভালো পাত্র আছে, আপনি সাহস দিলে বলতে পারি। তোফাজ্জল তখন গা ছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন, ধ্রুবকে কেমন লাগে আপনার? তোফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন, কোন ধ্রুব? আমাদের মেহমান? হ্যাঁ, ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চায় আমাদের অদিতির সঙ্গে। ওকে মানাবেও ভালো, একটু ভেবে দেখুন না। তোফাজ্জল শুনলেন, তারপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বোঝো তুমি। ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে, মতামত দিলেন, একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনেই, বরিশালে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, লম্বা উঁচা। ওকে কোন দিক থেকে খারাপ মনে হয়েছে আপনার? তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন নিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তোফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, ধ্রুব, ইয়ামিন সম্পর্কে খোঁজে নাও তো। এত রাতেও তোফাজ্জল ফোনে কারো সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময়ের ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার উপর বসেছিল। ওর মুখ সেভাবেই থমথমে, শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গিলে ব্রু কুচকে জিজ্ঞেস করলেন, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন, না, ফারদিন পর্তুগাল চলে গেছে আজ।
অদিতির মনটাই আচমকা এই খবরের দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপরে ইফাজ বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ব্রুকুচকে ইফাজকে দেখছে, মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন, গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেললো ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়নাগাটি খুলে ফেলবো, আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরও কিছু সময় পরে থাক। অদিতি অবাক হলো। মায়ের মুখ চোখ সুবিধার লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবুও অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে, ও সেভাবেই গয়না শাড়ি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন। উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোকিলে ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন, পেছন ঘুরে গুরুগম্ভীর গলায় এটুকু বললেন সির্ফ, গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পেলেন আগে সেটা বলুন। ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ব্রু কুচকানো। তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজেই এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে। আমার মেয়ের ইচ্ছা আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্কে বসে পড়ল। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ব্রু কুচকে আছে এখনো। ওর এসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানেরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইহানকে কল দিল। ইহান সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউডস্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কিরে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধার লাগছে না। ইহান গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই বেটা কি তোর অ্যাক্টিং ধরে ফেলো নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না, আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইহান এবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মধ্যে ক্রিমিনাল মাইন্ডের, জম্বে ভালো তোদের। ধ্রুব ব্রু কুচকালো, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে কি করব এখন। ইহান গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা অ্যান্ড ওনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ব্রু বাঁকিয়ে বলল, বাট আমার সেটা মনে হচ্ছে না। ইহান ব্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর। এটা তো মাত্র ডোজ নাম্বার 1 দিলি, বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম করে ঘুমা। তারপর আবার ইহান জিহ্বা কামড়ে বলল, ও সবে মাত্র 10টা বাজে, তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না। আচ্ছা বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের উপর রেখে বিছানায় বসলো। দু হাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকলো। তোফাজ্জল ওই দিন রাত ভোর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে, মাসে 34,000 টাকা স্যালারি। ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবার।
অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না, শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা, প্রতিশোধ পরায়ণতার নজর তার পরিবারের উপরে পড়েছে, তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেওয়া, গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন সে আধা ঘন্টার ভিতরে দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, যেন ও পূর্ব থেকেই জানতো সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন তিনি ধ্রুবের সঙ্গে কথা বলবেন, অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্য মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে, পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন, ইফাজের সঙ্গেও টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারাদিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন, তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার, সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অদিতির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইহানের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে ওনার পাশে এসে দাঁড়ালেন। ওনার দ্বিধা দূর করার জন্য বললেন, এত কি ভাবছেন, বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্কভাবে বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি... ফাহিমা তার কথা থামিয়ে বললেন, অমন কিছুই না, আপনি যান, কথা বলুন। আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার উপর লাফিয়ে পড়ল। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি, ওর বিছানা থেকে। ইফাজ ব্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না, শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কি খবর? আগে চকলেট দাও, তারপরে বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধ হয় আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ছাড়তে ছাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর দুবু ভাইয়ের নামে খবর আছে গো, খবর আছে। অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতে ও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিলে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল। তারপর ও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাতে থামিয়ে দিয়ে ওর পাশে বসলো। কম্পিত গলায় বলল, কি খবর বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধুবো ভাইয়ের সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলেছে, ধুবো ভাইয়ের কাছে তোমার নাম প্রস্তাব রাখবে। অদিতির সমস্ত রূহ যেন এ কথা শুনে মুহূর্তেই কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না হলে নাই। অদিতি থ হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইকে আমার হেব্বি লাগে। তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকবো, আর একাকি ডাকতে হবে না। অদিতি ব্রু কুচকালো, কাপা গলায় বলল, এ একা কি দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে ওনার ক্যামেরাটা দিয়ে শর্ত দিয়েছে যেন আমি তাকে একা পেলে দুলাভাই বলে ডাকি, আর কাউকে যেন না দুলাভাই বলে ডাকি। অদিতি ব্রু কুচকে চেয়ে রইল ইফাজের দিকে। পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ, সঙ্গে ফিল্ম দিয়েছে এতগুলা। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেলো। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনছে এগুলা?
অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা। হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকলো সেদিনের বিচারে সেই ছেলেটা, নাম সুমন। উঠোনের সামনে থেকে ডাকলো, চাচা আছেন বাড়িতে? তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুচকালেন, সদর গেটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ঢেকে ঘরের ভিতরে ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ, সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলের। তোফাজ্জল ভ্রু কুচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল,